আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিকের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আজ শুরু করব নবম শ্রেণী তথা দশম শ্রেণী এবং এসএসসি তিন ক্লাসেরই সেম বই থাকে, মানে তিনটা একই ক্লাস বোঝানো হয়। তো আবার এখানে রসায়ন বিষয়টা নিয়ে আলোচনা করব। রসায়ন হলো এমন একটা বিষয়, যদি আপনি বুঝে না পড়েন তাহলে কখনোই আপনার মনে থাকবে না। আর আমি চেষ্টা করব আপনাকে প্রত্যেকটা টপিক আপনাকে মুখস্থ করে দেওয়ার জন্য। আশা করছি যদি আপনি আজকে আমরা আলোচনা করবো দ্বিতীয় অধ্যায়টা নিয়ে, যদি এই ক্লাসটা আপনি সম্পূর্ণ করেন তাহলে আশা করি এই দ্বিতীয় অধ্যায়ের কোনো টপিকস আপনাকে আর সেকেন্ড টাইম ইনশাল্লাহ পড়তে হবে না। শুরু করবো আজকের ক্লাস। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আমরা শুরু করলাম আমাদের দ্বিতীয় অধ্যায়। অধ্যায়ের নামটা আমরা লিখি নাই, অধ্যায়ের নামটা হলো পদার্থের অবস্থা। অধ্যায়ের নামটা হলো পদার্থের অবস্থা। পদার্থের অবস্থা এই অধ্যায়ের প্রত্যেকটা টপিক নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। দেখেন প্রথম আছে হলো পদার্থের অবস্থার মধ্যে প্রথম টপিক হলো পদার্থ ও পদার্থ অবস্থা। পদার্থ মানে কি বুঝি? সাপোজ বা আমরা এটা ক্লাস 3, 4, 5 এখান থেকে পড়ি আমরা যে পদার্থ তিন প্রকার: কঠিন, তরল আর বায়বীয়। তো পদার্থ কি আমরা নর্মালি এখান থেকে এসছে, ওই তিনটা জিনিস একসাথে, যার আকার আছে, আয়তন আছে, এবং যেহেতু এখানে রাখছি আমি, এখানে একটা আকার আছে, আয়তন আছে, এবং বল প্রয়োগ করলে বাধা প্রয়োগ করে, সেটা হলো পদার্থ। পদার্থ মানে কি আপনি মুখস্থ করবেন, আমি বলবো না মুখস্থ না, বুঝেন। বুঝে পড়লে আপনার লং টাইম মনে থাকবে। সাপোজ বই একটা পদার্থ। এখন যদি আমি একটা বই আপনাকে আনি, দেখেন এখানে যদি আমি একটা বই মনে করে রাখছি, এখন আপনি এটা পদার্থ, কঠিন পদার্থ, কারণ এর আকার, আয়তন নির্দিষ্ট, আকৃতি নির্দিষ্ট। এবার আপনি দেখে বলবেন না, তাহলে কঠিন, তরল আর গ্যাসীয় বা বায়বীয় তিনটা জিনিসকে মিলাইয়ে একসাথে পদার্থ সংজ্ঞাটা, যার আকার আছে, আয়তন আছে। এখানে যদি আমি বল প্রয়োগ করি, দেখেন যাচ্ছে না, কিন্তু একটু জোরে দিলে যাবে। যার আকার আছে, আয়তন আছে এবং বল প্রয়োগ করলে বাধা সৃষ্টি করে, তাকে বলে পদার্থ। এখানে পদার্থ কয়েক প্রকার বলা আছে? পদার্থ বলা আছে তিন প্রকার: কঠিন, তরল আর গ্যাসীয় বা বায়বীয়। গ্যাসীয় অথবা কি বায়বীয়, কঠিন, তরল আর গ্যাসীয়। এখন আসেন হলো কঠিন পদার্থ কি জিনিস। কঠিন পদার্থের ক্ষেত্রে যে কোনো জিনিস ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এর পরে আছে এই জিনিসটা। কঠিন পদার্থ হলো, যেমন এটা একটা কঠিন পদার্থ, যার অণুগুলা খুব কাছাকাছি থাকে। আপনি একটা মনে রাখেন, জাস্ট তার কণাগুলো কি থাকে, কাছাকাছি, খুব কাছাকাছি থাকে। তাহলে তরলের ক্ষেত্রে কি হবে, একটু দূরে থাকবে। কি হবে, একটু দূরে। আর গ্যাসীয় মধ্যে অনেক দূরে থাকবে। কি থাকবে, অনেক দূরে। আপনি সবসময় বলি, ফিজিক্স বা কেমিস্ট্রি পড়তে গেলে আপনাকে বেসিক জিনিস বুঝতে হবে, তাহলে আপনি লং টাইম মনে রাখতে পারবেন। কঠিন পদার্থ হলো কি জিনিস, যার মধ্যে আকর্ষণ শক্তি বেশি থাকে। আকর্ষণ বেশি বলেই কিন্তু কাছে আছে। যখন আপনি তাপ দিবেন কঠিন পদার্থকে, একটু গলে গেল, তখন হলো তরল। তখন কি কণাগুলো কেঁপে তার নিজের জায়গা থেকে সরে গেছে। তাহলে তারা কেন কাছে আসে বা কাছে আসে কেন? আন্ত আণবিক শক্তির কারণে। আন্ত আণবিক শক্তি কি জিনিস, যে কারণে তারা একসাথে যুক্ত থাকে, আন্ত আণবিক শক্তি। তাহলে আমরা কঠিন পদার্থ কি থাকবে, আকারও থাকবে, আয়তনও থাকবে। তরলের ক্ষেত্রে কি হবে, আমি যদি পানি বলি, আর জায়গা দখল তো করবে, এটা স্বাভাবিক হিসাব। তরলের ক্ষেত্রে কি হবে, একটা পাত্রে, আমি এটা গ্লাস মনে করেন, এটা গ্লাস, আবার একটা গ্লাস। এখন যদি আমি এই পুরা গ্লাসের পানি বা এইটুকু, এই পানিটুকু এখানে ভরে দিই, এটুকু ভরে দিই, দেখেন এর হয়েছে মাত্র এটুকু পানি।
আর এই পানি যদি এখানে ভরে দিই, এটা কিন্তু এই পদ্ধতি হয়ে যাবে। পানি কিন্তু সেম, আমার পানি সেম ছিল, কিন্তু আমার আকার কি হলো, চেঞ্জ হয়ে গেল। এখানে আকারটা একটু আয়তন, এখানে আয়তনটা বেড়ে গেল। তাহলে আমরা কঠিন, তরল আর গ্যাসীয় আমি যে পাত্রে রাখবো না কেন, ঠিক সেই পাত্রের আকার ধারণ করবো, সেই পাত্রের আকার ধারণ করবো। এখানে নির্দিষ্ট কঠিন পদার্থ ক্ষেত্রে নির্দিষ্ট আকার আছে, আয়তন আছে। তরল পদার্থের ক্ষেত্রে আপনি যে পাত্র দিবেন সেই পাত্রের আকার ধারণ করবেন। আর গ্যাসের মধ্যে নির্দিষ্ট কোনো আকার আয়তন কিছুই নেই, যেখানে দেবেন সেখানে ছড়া যাবে। এই হলো আমাদের কঠিন তরল গ্যাসীয়। প্রথম টপিক ছিল কঠিন তরল গ্যাসীয়, আমরা সেটা নিয়ে কথা বললাম। আমাদের কঠিন তরল গ্যাসীয় পরে এরপরে আছে হলো তাহলে আমরা এরপরে যাব হলো পরের টপিকটা নিয়ে, কণার গতিতত্ত্ব। এরপরে আমরা আলোচনা করব হলো কণার গতিতত্ত্ব নিয়ে। কণার গতিতত্ত্ব আমি আপনাকে সংজ্ঞাটাও মুখস্থ করা দেব ইনশাল্লাহ। কণার গতিতত্ত্ব কাকে বলে আমি একটু পড়ে আগে শুনে আপনাকে। সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, স্বাভাবিক কথা। এই কণাগুলো একে অপরকে আকর্ষণ করে বলেই তো কঠিন তরল গ্যাসীয়, তো হতো না, ঠিক আছে। আর যাকে বলে আন্তঃকণা আকর্ষণ শক্তি। আবার কণাগুলোর গতিশক্তি রয়েছে। যে কোনো জিনিস ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, আর এদের মধ্যে একটা আকর্ষণ রয়েছে। এখন এই কথাটা বললো, তার একটা কণা যে কোনো জিনিস ক্ষুদ্র ক্ষুদ্র, এই কলম বা মার্কারটা, এটা একটা ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। তাহলে এই মার্কারের এই কণাগুলো কেন কাছাকাছি? ওর যে দুটি কণা, এই যে দুটি কণার মধ্যে শক্তি অনেক বেশি। দুটি কণা মানে নিজেদের মধ্যে আছে, এই জন্য বলে আন্তঃকণা। আন্তঃকণা শক্তি অনেক বেশি। আর এখান থেকে এসছে হলো আন্তঃআণবিক শক্তি। পাশাপাশি দুটি কণার মধ্যে যে ফাঁকা জায়গা থাকে তাকে বলে আন্তঃআণবিক দূরত্ব। কেন? আন্ত মানে নিজেদের মধ্যে, আর আণবিক মানে যে কোনো জিনিস ক্ষুদ্র ক্ষুদ্র অণু দ্বারা গঠিত। দুটি কণার মধ্যে যে ফাঁকা জায়গা থাকে তাকে বলে আন্তঃআণবিক দূরত্ব। আর এই দুটি কণা যে কারণে তারা এক জায়গায় থাকবে তাকে বলে আন্তঃআণবিক শক্তি। আবার বললাম, দুটি কণার মধ্যে যে ফাঁকা জায়গা থাকে তাকে বলে আন্তঃআণবিক দূরত্ব। আর এই দুটি কণা যে কারণে কাছাকাছি থাকবে তাকে বলে আন্তঃআণবিক শক্তি। এবার ঘটনা হলো গ্যাসীয় ক্ষেত্রে এটা খুব কম থাকে, আন্তঃআণবিক শক্তি খুব কম থাকে। কঠিনের ক্ষেত্রে খুব বেশি থাকে, তরলের ক্ষেত্রে একটু কম থাকে, গ্যাসীয় মধ্যে একদম নাই বললেও চলে। এই তিন ক্ষেত্রে তিন রকম থাকে। তাহলে কণার গতিতত্ত্ব কি হবে বানাই বলেন? যে কোনো জিনিস ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, যে কোনো জিনিস ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, এবং এই কণাগুলো কি করে? একে অপরকে আকর্ষণ করে। কি করে? একে অপরকে আকর্ষণ করে। আর এই যে একে অপরকে আকর্ষণ করে, যে কোনো জিনিস ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, এই কণাগুলো একে অপরকে আকর্ষণ করে। এই যে আকর্ষণ করে একে বলে আন্তঃকণা আকর্ষণ, আন্তঃকণা আকর্ষণ শক্তি। দুটি কণা যে একে অপরকে আকর্ষণ করে একে বলে আন্তঃকণা আকর্ষণ শক্তি। এবার এই যে কি কি শেষ করলাম আমরা, দুটি কণার মধ্যে যে আমরা শক্তি পেলাম তাকে বললাম আন্তঃকণা। আবার ইজি করে দিচ্ছি, দুটি কণা এর মধ্যে যে শক্তিটা আছে, শক্তি লেখেন। আর এই যে আন্তঃকণা এই কাছে আসে কেন? আকর্ষণের কারণে, তাই নামটা আসছে আন্তঃকণা আকর্ষণ শক্তি। কি শক্তি? আন্তঃকণা আকর্ষণ শক্তি। দুটি কণা পাশাপাশি আছে, আর এর মধ্যে এই জন্য আন্তঃকণা, আর কেন আছে? আকর্ষণ শক্তি। এবং এই যে দুটি কণা, আবার তাহলে দুটা জিনিস, দুটি কণার মধ্যে যে শক্তি তাকে বলে আন্তঃকণা আকর্ষণ শক্তি। আবার এই দুটি কণার মধ্যে কিন্তু গতি শক্তি আছে। কেন? দুটি কণা কাছে ছিল, তাপ দিবেন সরে যাবে,
কি হবে? দুটা জিনিস, এই যে আন্তঃকণা আকর্ষণ শক্তি আর গতিশক্তি দিয়ে কঠিন তরল গ্যাসীয় পদার্থের ব্যাখ্যা করা যায়। এর জন্য বলে, এটাকে বলে কণার গতিতত্ত্ব। এবার দেখেন আমি মুখস্থ করি কি হবে, যে কোনো জিনিস ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। দুটি কণা মানে আন্তঃকণা, ওরা যে শক্তিজনক আছে, কেন আছে? আকর্ষণের কারণে। দুটি কণা কেন আছে? আকর্ষণের কারণে। আর ওদের মধ্যে শক্তি আছে, তাহলে আন্তঃকণা আকর্ষণ শক্তি। এবার এই যে দুটি কণা আন্তঃকণা আকর্ষণ শক্তি, এখানে যদি তাপ দেন সরে যাবে। আন্তঃকণা আকর্ষণ শক্তি, দুটি কণা মানে আন্তঃকণা নিজেদের মধ্যে, আর যে কারণে আছে আন্তঃকণা আকর্ষণ শক্তি, আর এরা কিন্তু তাপ দিলে সরে যাবে, গতি বাড়বে। আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং গতি শক্তির কারণে আমরা কঠিন তরল গ্যাসীয় পদার্থগুলো কি করতে পারি? বর্ণনা করতে পারি। কারণ কঠিন পদার্থ তাপ দিলেই কণাগুলো সরে যাবে। আগে ছিল দুটি কণার মধ্যে আকর্ষণ শক্তি, তাহলে আন্তঃকণা আকর্ষণ শক্তি, তাপ দিবেই সরে যাবে, তখন তরল হবে। আন্তঃকণা আকর্ষণ শক্তি আর গতি শক্তি দ্বারা কঠিন তরল আর গ্যাসীয় পদার্থ কি করা যায়? বর্ণনা করা যায়। এটা হলো কণার গতি তত্ত্ব। আশা করি আপনার কখনো পড়া লাগবে না। আমি আবার বলে দিলাম, দুটি কণা, যে কোনো জিনিস ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। আন্তঃকণা ওরা কাছে আছে কেন? আকর্ষণের কারণে, একটা শক্তির জন্য যুক্ত হয়। তাহলে আন্তঃকণা আকর্ষণ শক্তি, আর এটা তাপ দিলে সরে যাবে, গতি শক্তি। তাহলে থিম বিষয় কি হলো, আপনি সবসময় পড়তে গেলে আগে ওটা থিমটা বুঝবেন। আন্তঃকণা আকর্ষণ শক্তি আর গতি শক্তির কারণে আমরা কঠিন তরল গ্যাসীয় গুলাকে বর্ণনা করতে পারি। এটা হলো কণার গতি তত্ত্ব। আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, নেক্সট টপিক, ব্যাপন কাকে বলে? নেক্সট টপিক হলো ব্যাপন কাকে বলে। এটা তো স্টুডেন্টরা ভয়তে মানে মুখস্থ করে অনেক কষ্ট করে। ব্যাপন কাকে বলে? দেখেন, ব্যাপন কাকে বলে আমি বলবো যে কিছু পড়ার দরকার নেই, কিছুই পড়ার দরকার নেই। আপনি খালি মনে রাখেন, আপনার ঘরের মধ্যে আপনি আতর বা পারফিউম ছেড়ে দিয়েছেন, স্প্রে করছেন, বা পারফিউম স্প্রে করছেন। তাহলে আপনি আপনার ঘরেতে আতর বা পারফিউম মারছেন, শেষ পড়া। ব্যাপনের সঙ্গে কি বললাম? আপনি বাসার মধ্যে আপনার ঘরের মধ্যে পারফিউম মারলেন, এটা ব্যাপন। বানাই বলেন। তাহলে যদি আপনি পারফিউমটা দেন, আপনার রুমের কিন্তু গন্ধ বেশি বেশি লাগবে, পাশের রুমে কম দেবে। তাহলে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে কণাগুলোকে ধাবিত হওয়াকে বলে ব্যাপন। আবার বললাম, তাহলে আপনার রুমের বেশি গন্ধ, পাশের রুমে কম। যেহেতু এখানে কিন্তু আপনি ব্যাপনের সংজ্ঞা ফিজিক্সের মধ্যে একটা, কেমিস্ট্রির মধ্যে একটা, আর বায়োলজির মধ্যে একটা। বায়োলজিটা বলতে গেলে হবে, আর যদি কেমিস্ট্রি বলতে যান তাহলে কণাগুলো বলতে হবে। কি বলতে হবে? কণাগুলো। আমি বলে দিচ্ছি, আগে একটু বলে দিই। তাহলে আগে নর্মালটা বুঝে নেন, পরে বায়োলজি। তাহলে কি হলো? বেশি থেকে কমের দিকে কণাগুলো ধাবিত হওয়াকে ব্যাপন। আপনি লং টাইম পড়বেন, মনে থাকবে না। আমি যেটা বলি আপনি জাস্ট মাথা রাখবেন, তাহলে আপনার কাছে ইজি হয়ে যাবে। জাস্ট কি বললাম? ঘরের মধ্যে পারফিউম বা আতর আপনি খুলে দিয়েছেন, পড়া শেষ। ব্যাপন কি বললাম? আবার বললাম যে আপনার ঘরে পারফিউম বা সেন্ট আপনি মারছেন, বেশি এখানে গন্ধ বেশি, পাশের রুমে কম। বেশি ঘনত্বের দিকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়াকে বলে, কণাগুলোকে ছড়িয়ে পড়াকে বলে ব্যাপন। এবার আপনার কেমিস্ট্রি সংজ্ঞাটা, কেমিস্ট্রি সংজ্ঞা বলতে গেলে আপনাকে বলতে যে কোনো মাধ্যমে, যে কোনো মাধ্যমে, যে কোনো মাধ্যমে, যে কোনো পদার্থের বা যে কোনো মাধ্যমে, যে কোনো মাধ্যমে, যে কোনো মাধ্যমে বললেন কি কি হইতে পারে? কঠিন তরল ও গ্যাসীয় পদার্থ, এই তিনটা পদার্থ যে কোনো মাধ্যমে কারা ছড়াবে? কঠিন হইতে পারে, সে তরল হইতে পারে, বা গ্যাসীয় হইতে পারে। মুখস্থ করলে কিন্তু কখনো থাকবে না। যে কোনো মাধ্যমে এই তিনটা জিনিস কারা কারা? কঠিন তরল গ্যাসীয়। কিভাবে ছড়াবেন? স্বতঃস্ফূর্ত সমভাবে ছড়িয়ে পড়াকে বলে ব্যাপন। ওই তারপরে একটু দেখে আবার ক্লিয়ার করে বলে দিই। কোন মাধ্যমে কঠিন তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত সমভাবে ছড়িয়ে পড়াকে ব্যাপন। আমি আবার বলে দিলাম, আপনার মনে থাকবে না আমি কি বললাম আগে শিখেন, যে ব্যাপন হলো আপনার ঘরের মধ্যে আপনি স্প্রে মানে বডি স্প্রে মারছেন, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ধাবিত হওয়াকে বলে ব্যাপন। এটা হলো বায়োলজির সংজ্ঞা। কেমিস্ট্রির মধ্যে কি বলতে হবে? যে কোনো মাধ্যম, মাধ্যমটা বলতে হবে। আর যে তিনটা পদার্থ,
আপনি যদি এভাবে বুঝে শেখেন কখনো মনে থাকবে না। যে কোনো মাধ্যমে কারা কারা কঠিন, তরল আর গ্যাসীয় পদার্থের দুইটা অর্থ স্বতঃস্ফূর্ত সমভাবে ছড়িয়ে পড়াকে বলে ব্যাপার। একটা এক্সাম্পল দিই। যখন আমরা ওটা তো বললাম, এটা একটা পানির মধ্যে তুত, তুত মানে হলো কপার সালফেট 5 অনু পানি, তুত যেটা বলে বা নীল বলি যেটা 5 অনু পানি। যদি এটা আমরা এখানে দেই তাহলে এখানে প্রথমে 1 ফোঁটা দিলে এই জায়গাটা কিন্তু পানি ছিল নর্মাল, তো এখানে 2-3 ফোঁটা দেওয়ার পর এখান থেকে আস্তে আস্তে জায়গাটা সব দিক ছড়ায়। প্রথমে এটুকু জায়গা পানি নীল ছিল, পরে ব্লু ছিল, পরে আস্তে আস্তে পুরো জায়গাটা কিসে নীল হয়ে গেছে। প্রথম কিন্তু একটু জায়গা ছিল, লাস্ট সে কি হলো ছড়াই পড়লো। তো এটা ওদের হয়ে গেল। পরের টপিক হলো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, ব্যাপন। তবে স্যার এখানে কোনটির ব্যাপন হার বেশি, কোনটির ব্যাপন খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে আসে। কোনটির ব্যাপনের হার বেশি খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে আসে। কোনটির ব্যাপনের হার বেশি? দেখেন ওরা বইটা একদম আপনাকে পুরো কপি করে একদম মুখস্থ করে দিন ইনশাআল্লাহ। এখানে আপনি ইয়ে করবেন, দুই মুখ খোলা নল, দুই মুখ খোলা, দুই মুখ খোলা নল নেবেন। দুই মুখ খোলা নল, একটি দুই মুখ খোলা নল নেবেন। নিয়ে এক পাশে রাখবেন হলো HCl এর তুলা, এক পাশে রাখবেন হলো HCl দ্রবণে ভিজানো তুলা, HCl দ্রবণে ভিজানো তুলা। আর এক পাশে রাখবেন হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে ভিজানো তুলা নিয়ে এর মধ্যে রাখবেন। প্রথম হলো আমরা প্রথম থেকে আসি। দেখেন যে প্রথম হলো আমরা এই পরীক্ষার জন্য একটি লম্বা কাঁচমাল নিব, ঠিক আছে। এক খণ্ড তুলাকে একটা আমরা কাঁচমাল নিলাম, নেওয়ার পরে একটা তুলা, এক খণ্ড তুলা, এক খণ্ড তুলা প্রথম আমরা গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই জায়গাটা কিন্তু অনেকে বুঝেন না, অনেকে লেখেন না হাইড্রোক্লোরিক অ্যাসিড, না আমার গাঢ় কথাটা অবশ্যই বলতে হবে। আমরা তুলা নিলাম এক খণ্ড, নিয়ে গাঢ় HCl, গাঢ় HCl এর মধ্যে ভিজাবো, ডুবাবো, ডুবাই আমরা এক প্রান্ত রেখে দিব। আবার আরেক খণ্ড তুলা নিব, নিয়ে গাঢ় এবার অ্যামোনিয়া হাইড্রোক্সাইড ভিজাবো, ভিজে রেখে দিব। এটুকু আমি আবার বলে দিলাম। প্রথমে কি নিছি আমরা একটা কাঁচ, দুই মুখ খোলা কাঁচ নল, এক টুকরা তুলা গাঢ় HCl দ্রবণে ডুবাবো, দেখে এক প্রান্ত রাখবো, এবং আরেক প্রান্ত আরেক খণ্ড তুলা NH4 অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ ডুবাবো, রেখে দিব। এবার কি হবে ঘটনা, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ থেকে হাইড্রোজেন ক্লোরিন গ্যাস যা আছে সেটাই, বাট এখান থেকে কিন্তু অ্যামোনিয়া গ্যাস, এই জায়গাটা হলো বোঝার বিষয়। এখান থেকে যারা HCl ডুবাবেন সেখান থেকে HCl বা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, আর ওইখান থেকে অ্যামোনিয়া গ্যাস বের হবে। এবার দেখেন তাহলে এখান থেকে যদি এখানে বের হয়, এই দুটা জিনিস আলাদা যোগ করে দেন, NH3 আর HCl যোগ করেন, কারণ এখান থেকে বের হচ্ছে HCl থেকে হলো HCl বের হচ্ছে, আর অ্যামোনিয়া হাইড্রোক্সাইড থেকে কেন বের হচ্ছে দেখেন, এখানে ছিল হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ওইখান থেকে আপনি এ করে দেন অ্যামোনিয়াটা আলাদা হয়ে গেল, বাকি পানি আলাদা হয়ে গেল, পানি আলাদা হয়ে গেল, তাই ওখানে অ্যামোনিয়া বের হয়। কারণ আমার ভিজা, এটা কি ভিজবে, এটা কি ভিজে যাবে, বাকিটা পানি ভেজার জন্য। তো এই দুটা মিলে কি এখন দেখেন এখান থেকে HCl, বাকিটা অ্যামোনিয়া, আর বাকি পানি হলো ওটা ভিজায় দেয়, তাহলে মিলে কি হলো NH3 আর একটা H, তাহলে NH4, তিনটা ছিল একটা সাথে রাগ করলেন। এই দুটাকে এখানে আসবে অ্যামোনিয়াম ক্লোরাইড, এর ধোঁয়া সৃষ্টি হবে। দেখেন কত ইজি, আর আপনার মুখস্থ করেন। একটা কাঁচ নল নেবেন, দুই মুখ খোলা, আপনি যদি বুঝে শেখেন আপনার জীবনে পড়া লাগবে না। এক খণ্ড তুলা HCl এর মধ্যে বা গাঢ় বলতে হবে, আরেক খণ্ড তুলা হলো এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে দিয়ে দুই মুখ খোলা, দুই ভাবে মুখ আটকে দেবেন তুলা দিয়ে। এবার কি হবে, অ্যামোনিয়া যে হাইড্রোক্সাইড, অ্যামোনিয়া হাইড্রোক্সাইড সেখান থেকে পানি বের হয়, তো জন্য অ্যামোনিয়া গ্যাস, আর HCl যা আছে সেই গ্যাস বের হবে।
এবার মিলে এই অ্যামোনিয়াম ক্লোরাইডের ধোঁয়া সৃষ্টি হবে। এখন কোন দিকে হবে সেটা নিয়ে কোশ্চেন, এবং সেটাই আমাদের কাজ। দেখেন এখানে আমাদের কাজ হলো বের করে দেখা। দেখেন এখানে HCl এর মানটা কত? HCl এ হাইড্রোজেন হলো 1 আর ক্লোরিন হলো 35.5, মোট হলো 36.5। আর NH3 এর মানটা কত? নাইট্রোজেন 7 ডাবল 14, হাইড্রোজেন 1 গুণ 3, কত হলো 17। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস, যার পরিমাণ কম তার আণবিক, যার পরিমাণ কম তার ব্যাপন বেশি। কেন? এটা সূত্রটা মুখস্থ করা নেই। সূত্র হলো কোনো গ্যাসের ব্যাপনের হার, কোনো গ্যাসের ব্যাপনের হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আপনি মুখস্থ করেন না, মুখস্থ করা লাগবে না। দেখেন আর সমানুপাতিক 1/√D। দেখি বলেন, কোন গ্যাসের ব্যাপনের হার, আর হলো ব্যাপনের হার, ডি হলো ঘনত্ব। কোন গ্যাসের ব্যাপনের হার এর ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, 1/, হলে ব্যস্তানুপাতিক, আর যদি এমন হতো তাহলে সমানুপাতিক। কোন গ্যাসের ব্যাপনের হার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এখন ঘটনা হলো ডি কিন্তু নিচে, এখন মনে করেন যে আর এখানে আছে, ডি নিচে, বর্গমূল পরের হিসাব। এখন যদি মনে করেন এখানে আমি উপরে দিলাম 10, নিচে হলো 2, তাহলে এখানে কত হয়? 5। আর সমানুপাতিক উপরে 10 থাক, নিচে 5 দেন, কত? 2। এখানে দেখেন 2 ছিল, 5 হয়েছে, 5 হলে 2 হয়েছে। পরিমাণ যত কম ব্যাপন তত বেশি। এই যে মানটা, ওর মানটা, আণবিক ভরের মানটা যত পরিমাণ কম তার ব্যাপন বেশি। তাই আমরা এই জন্য এই সিলের আণবিক ভরটা বের করে ফেলছি, আর এরও কি করছি? আণবিক ভরটা বের করে দিচ্ছি। এর হলো 36.5, এর হলো 17। যার পরিমাণটা কম তার ব্যাপন বেশি। তাহলে পরিমাণ কম কার? এর হলো 17, এইদিকে আছে। তাহলে এই জন্য ও এখান থেকে বেশি দূরে চলে আসবে, বেশি দূরে চলে আসবে এখান থেকে, আরো কম। এর জাস্ট তীর চিহ্ন দিলাম আপনাকে বোঝানোর জন্য, তীর চিহ্নটা। তাহলে এই যে অ্যামোনিয়া আছে এদিকে, অ্যামোনিয়াটা কোন দিকে আছে দেখেন তো? আমাদের এখানে আছে হলো অ্যামোনিয়াটা আছে হলো এদিকে। এই অ্যামোনিয়াটা এখান থেকে এসছে, এখান থেকে অ্যামোনিয়া গ্যাস বেরিয়েছে, আর এখান থেকে HCl বেরিয়েছে। তাহলে এর পরিমাণটা কম, কারণ 17, এর মান 17। তাহলে এর পরিমাণটা কম মানে ব্যাপন বেশি। এই জন্য ও বেশি দূরে, এখান থেকে দুজনে যদি কম্পেয়ার করি, মাঝখানে এই জায়গাটা, বাট ও কি হবে? এদিক চলে আসবে। এই জায়গাটা এসে অ্যামোনিয়াম ক্লোরাইডের ধোঁয়া সৃষ্টি হবে। কারণ কি? যার পরিমাণ কম তার ব্যাপনের হার বেশি। এই জন্য ধোঁয়াটা ওই যে HCl এর কাছাকাছি বেশি হবে। ধোঁয়াটা কোথাও হবে? HCl এর কাছে এসে হবে। আশা করি এই টপিকটা আপনারা ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। আর সমস্যা, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। এর পরের টপিক হলো মোম নিয়ে, মোমের জ্বালাটা নিয়ে। এটা আপনি ইনশাআল্লাহ বানায় লিখতে পারবেন, যা বলে দিলাম। এবার আসলে হলো মোমের প্রজ্বলনটা। নিঃসরণ কি? ওকে, সংজ্ঞাটা শিখে যাবে। নিঃসরণ কি? নিঃসরণের সংজ্ঞাটা, নিঃসরণ কিন্তু ঠিক উল্টাটা। নিঃসরণ কিন্তু ঠিক এর উল্টাটা। নিঃসরণ আমরা মানে সবাই নর্মালি মুখস্থ করি না, মুখস্থ থাকবে না। দেখেন ব্যাপন বলেছিলাম হলো যে কোনো মাধ্যম হতে পারে। পদার্থ কয়টা? 3টা। ওর স্বতঃস্ফূর্ত সমভাবে ছড়িয়ে পড়াকে ব্যাপন বলে। নিঃসরণটা উল্টা। আমি যদি একটা পারফিউমের বোতল এখানে চাপ দিই, ব্যাপন কিন্তু আগে ভিতরে চাপ দিয়ে ব্যাপন করা মানে এসেছিল, একদা করা ছিল। যখন আপনি চাপ দিয়ে বের হয়ে যাবে সেটা ব্যাপন, আর আগের যে কন্ডিশনটা সেটা হলো নিঃসরণ। তাহলে বলেন এখানে আপনি চাপ দিবেন, এখান থেকে বের হবে। আমি এটা বলি, ঘরে আগুন লাগছে, ঘরে আগুন লাগে, ঘরে কিন্তু অনেকগুলো দরজা আছে, মানে সরি, ঘরে অনেকগুলো জানালা বা অনেক কিছু আছে, দরজা কিন্তু একটা করে, সবাই ধাক্কা দিবে দরজাকে বের হওয়ার জন্য। তাহলে এখানে অধিক চাপ, ওই দিক থেকে আপনি ঘরের মধ্যে সবাই ধাক্কা দিয়ে বের হওয়ার জন্য, বাইরে বের হলে ফাঁকা। দুইটা ইম্পর্টেন্ট জিনিস, অধিক চাপ আর উচ্চ অঞ্চল থেকে নিম্ন অঞ্চল। আমি আবারই বলি, এটাগুলো মুখস্থ করলে কোন থাকে না, সবাই মুখস্থ করে। কিন্তু আমি বলবো যদি আপনি আমার ক্লাসগুলো করেন, দেখেন আমি সব মুখস্থ করাই দিই। কিভাবে দেখেন? আমি ওই আগে বললাম ব্যাপন মানে আপনি আতর বা পারফিউম স্প্রে করছেন, আর নিঃসরণ মানে হলো ঘরে আগুন লাগছে। তাহলে বানাই বলেন, ঘরে আগুন লাগছে তো, বানাই বলেন। সবাই চাপ দিবে, আর উচ্চ অঞ্চল থেকে নিম্ন অঞ্চল, কারণ বাইরে ফাঁকা জায়গা। তাহলে অধিক চাপে উচ্চ অঞ্চল থেকে নিম্ন অঞ্চলে, সরু ছিদ্র পথে, কারণ ঘর তো অনেকগুলো আছে জায়গা, কিন্তু দরজা কিন্তু সরু ছোট। অধিক চাপে উচ্চ অঞ্চল থেকে নিম্ন অঞ্চলে সরু ছিদ্র পথে ঘরে আগুন লাগছে না, আপনি জোরে বের হবেন, সজোরে বের হওয়াকে নিঃসরণ। কারণ আপনাকে জোরে ঘরে আটকে রাখা হয়েছে, আটকে আছেন আগুনের জন্য, ফাঁকা পাইছেন, দৌড় দিচ্ছেন। বানাই বলেন, অধিক চাপে উচ্চ, এবার
অধিক চাপে, চাপ একটা জিনিস উচ্চ অঞ্চল থেকে নিম্ন অঞ্চলে, তিনটা ইম্পর্টেন্ট জিনিস, অধিক চাপ, উচ্চ অঞ্চল থেকে নিম্ন অঞ্চল, আর সরু ছিদ্র পথ, সজোরে বের হওয়া। এখন যদি আমি এটা বলি, এখানে এই যে চাপ দিলাম, স্প্রে বের হলো, অধিক চাপে উচ্চ অঞ্চল থেকে নিম্ন অঞ্চলের দিকে সজোরে সরু ছিদ্র পথে বের হওয়াকে বলে নিঃসরণ। অধিক চাপ, উচ্চ অঞ্চল থেকে নিম্ন অঞ্চল, সরু ছিদ্র পথ এবং সজোরে বের হওয়াকে বলে নিঃসরণ। ওকে, এখন আসি হলো আমরা পরের কথা বলে, পরে আসতে হলো আমাদের এখানে মোমের প্রজ্বলনটা বা মোমের প্রজ্বলন। দেখেন, মোমের প্রজ্বলন কিন্তু তিনটি কন্ডিশন আছে। কেন? একটা মোম, সাপোজ আপনি এখানে একটু জ্বালাই দিলেন, জ্বালাই অফ করে দিলেন, তাহলে আগে ছিল কঠিন, মোমটা কি ছিল? কঠিন। আর এটা কিন্তু কার্বোহাইড্রোজেন দ্বারা তৈরি, মোম কিন্তু আসলেই কালো, কিন্তু আমরা এটা পরে কথা বলবো, দেখতে সাদা। এটা কারণ কার্বন হাইড্রোজেন দ্বারা মোম গঠিত, এটা তো কার্বন তো কালো, তাহলে মোম তো কালো হওয়ার কথা। পরে এটা নিয়ে আলোচনা করবো। কার্বোহাইড্রোজেন দ্বারা কি হয়? মোম গঠিত হয়। তাহলে এখানে দেখেন ঘটনা হলো, এই যে কঠিন মোমটা কিন্তু কঠিন আছে, এই যে কঠিন মোম, একটু তাপ দিলেন গলে গেল, কিছুটা গলে গেল, তাহলে পরে কি হলো? গলে এখানে সাইডে পড়ে গেল, তাহলে তরল। এবার আপনি মোমটাকে জ্বালাই রাখছেন, তাহলে শেষ হয়ে গেল, উড়ে গেল, গ্যাসীয়। এই জন্য কিন্তু মোম জ্বলা একটা জিনিস আর জ্বালানো একটা জিনিস। মোম জ্বলা কিন্তু ভৌত পরিবর্তন, আর মোম জ্বালানো হলো রাসায়নিক। কেন ভৌত? কেন? মোম গলে তো মোমই আছে। আর প্রজ্বলনটা হলো কি লং টাইম, আপনি আর মোম জ্বালাইছেন না, অফ করছেন না, সব মোম উড়ে চলে গেল, পাচ্ছেন না তো, মোম পরে পাবে না, রাসায়নিক। আশা করি এটা বুঝতে পেরেছেন। এবার এই অধ্যায়ের সব লাস্ট টপিক হলো গলন এবং স্ফুটন। আর দুটো সংখ্যা আছে বলে আমরা ক্লাস শেষ করবো। গলন কি আর গলনাঙ্ক কি, স্ফুটন কি স্ফুটনাঙ্ক কি। সবাই কিন্তু মুখস্থ করেন, কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে না। দেখেন, গলন আর স্ফুটন, গলন কি আর স্ফুটন কি। গলন, এটা অনেক বেশি বোঝার বিষয় আছে। দেখেন, এখানে কঠিন, পরে তরল, পরে হলো গ্যাসীয়, কঠিন, তরল আর গ্যাসীয়। তাহলে কঠিন যদি মানে বলি, তাহলে গলন কেটা? গলবে কেটা? এখানে গলবে কে? কঠিন। তাহলে গলনের সংজ্ঞা বলতে গেলে কঠিন দিয়ে বলতে হবে। স্ফুটন মানে ফুটবে কেটা? কঠিন ফুটবে না, ফুটবে না, এ ফুটবে। তাহলে স্ফুটন বলতে গেলে তরল বলতে হবে। আমি যতগুলো স্টুডেন্ট পড়াইছি বা দেখেছি, এটাই বোঝে না যে কোনটা দিয়ে সংজ্ঞাটা বলতে হবে। গলন বলতে গেলে আপনাকে কঠিন পদার্থ দিয়ে বলতে হবে, আর স্ফুটন বলতে গেলে তরল পদার্থ, কারণ তরলটাকে চাপ দিলেই ফুটবে, কঠিন বলে তো হবে না। তাহলে গলন কি জিনিস? কোনো কিছু গলাকেই বলে গলন। শেষ, পড়া শেষ। কে গলবে? কঠিন পদার্থ। তাহলে কঠিন পদার্থ তাপ প্রয়োগে, খেয়াল করবেন, তাপ প্রয়োগে গলে যাওয়াকে বলে গলন। এখন যদি বলি আমি গলনাঙ্ক, কি বলি? গলনাঙ্ক, তখন সমস্যা। কঠিন পদার্থ তাপ প্রয়োগ করলে গলে যায়, এটা গলন। বাট যে তাপমাত্রায়, এখানে হলো যে তাপমাত্রায় সে গলতে শুরু করবে, আপনি সাপোজ এটাই মনে করেন, তো তাপ দিলাম, তো কি একবারে সব গলে যাবে না, আস্তে আস্তে গলতে শুরু করবে। এক সময় হিট পেয়ে পুরোটা গলে যাবে। এ কিন্তু পুরোটা একবারে গলে নাই। তো এ ঠিক যে তাপমাত্রায় গলতে শুরু করেছে সেটাই গলন, যে তাপমাত্রায়। এখানে প্রমাণটা বলি হয়, প্রমাণ তাপমাত্রা চাপ বলি ভালো হয়, না বলি সমস্যা নেই। বাট বেটার হলো যে তাপমাত্রায়, যে প্রমাণ তাপমাত্রা বা এক আটম চাপে এবং প্রমাণ তাপমাত্রা বলে দিয়ে ভালো হয়। যে তাপমাত্রায় গলন হলো কি, কঠিন পদার্থ গলন মানে গলে যাওয়া, সহজভাবে বলি গলন মানে কি হলো? গলে যাওয়া। আর গলনাঙ্ক কি? যে তাপমাত্রা। মূল পার্থক্যটা কিন্তু এখানে, গলন মানে গলে যাওয়া, তাহলে আমরা সংখ্যাটা আবার বলছি। গলন মানে হলো গলে যাওয়া। কে গলবে? কঠিন পদার্থ। তাপ প্রয়োগে কঠিন পদার্থ গলে যাওয়াকে বলে গলন। তাহলে গলনাঙ্ক কি? দুইটা ইম্পর্টেন্ট জিনিস, চাপ আর তাপমাত্রা বলতে হবে। এক আটম চাপ আর যে তাপমাত্রায়, বা প্রমাণ চাপ আর যে তাপমাত্রায়।
গলন সহজ করে বললে এই জন্য গলন হলো গলে যাওয়া, কে গলবে? কঠিন পদার্থ। আর গলনাঙ্ক হলো যে তাপমাত্রায় গলবে, যে তাপমাত্রা, পার্থক্য দেখেন, খালি যোগ করবো হলো প্রমাণ চাপ। সংখ্যাটা আবার বলি, গলন হলো কে গলবে? কঠিন কঠিন পদার্থ তাপ প্রয়োগে গলে যাওয়াকে বলে গলন। প্রমাণ চাপ বা এক অ্যাটম চাপ, আর যে তাপমাত্রায় সে গলতে শুরু করে তাকে বলে গলনাঙ্ক। ঠিক স্ফুটন হলো যে তাপমাত্রা না, কিন্তু তরল পদার্থ তাপ প্রয়োগ করলে ফোটাকে বলে স্ফুটন। ঠিক এক অ্যাটম চাপে আর যে তাপমাত্রা সে ফোটা শুরু করবে, পানি মনে করেন, তো আপনি সপ্তাহে একবারে ফুটে বাষ্প পাবেন, আস্তে আস্তে ফোটা শুরু করবে, 100-এ গিয়ে সে বাষ্প হয়ে যাবে। তরল পদার্থ তাপ প্রয়োগ করলে ফুটে, এটা হলো স্ফুটন। ঠিক যে তাপমাত্রায় ফুটে সেটা স্ফুটনাঙ্ক। লাস্ট টপিক আছে আমাদের ঊর্ধ্বপতন। তাহলে আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। লাস্ট টপিক আমাদের হলো, এটা গ্রাফ আছে, আমরা গ্রাফটা বলে দিচ্ছি, আগে আমরা এটা বলে দিই শেষ করে। পাতন আর ঊর্ধ্বপতন, আমাদের পাতন আর ঊর্ধ্বপতন বলার পরে আমাদের গ্রাফটা বলে আমাদের ক্লাস শেষ করে দিবে। এখন পাতনটা আসি, পাতন আর ঊর্ধ্বপতন। এবার আমরা এখানে আরেকটু বলে দিই, এখানে বাষ্পীভবন আছে, বাষ্পীভবন সেম জিনিস। বাষ্পীভবন মানে আপনি বুঝেন গ্যাসীয়, তাহলে গ্যাসীয়র আগের ধাপ কোনটা? তরল। তো তরল পদার্থকে তাপ দিলে যে উড়ে যায় এটা হলো বাষ্পীভবন। এখানে ভুলেও কিন্তু আপনি যে তাপমাত্রা বলে যাবে না, তরল পদার্থকে তাপ প্রয়োগ করলে বাষ্প পরিণত হতে বলে বাষ্পীভবন। তাহলে আমার সংখ্যাটা আসি পাতন। যে কোনো পদার্থকে তাপ প্রয়োগ করলেন, যে কোনো পদার্থকে তাপ প্রয়োগ করলে আপনার বাষ্প পরিণত হলো, কি হলো? বাষ্পে পরিণত হলো। এবার দেখেন আমি যে কথাটা বলেছিলাম ফার্স্টে কথা বলি, যে কোনো পদার্থকে তাপ প্রয়োগ করলে বাষ্প। দেখেন আমাদের স্টুডেন্টরা সমস্যা জানেন, এই লিখে আসে, মনে করেন হয়ে গেছে ফুল মার্ক, আপনি যে কত বড় ইম্পর্টেন্ট কথা বাদ দিচ্ছেন। আমি বললাম যে কোনো পদার্থকে তাপ প্রয়োগ করলে বাষ্প, বাবারে আপনার তো আগে তো কঠিন পদার্থ বাষ্প হবে না, তরল বাষ্প হবে। এখানে মাস্ট বি বলতে হবে যে কোনো তরল পদার্থকে তাপ প্রয়োগ করলে বাষ্প, তাহলে পুরো কোশ্চেনের অ্যান্সারটা জিরো হয়ে গেল, কারণ বাষ্প হবে তার আগের ধাপ। যে কোনো তরল পদার্থকে তাপ প্রয়োগ করলে বাষ্প, ওই বাষ্পটাকে আবার ঠান্ডা করলে তরলে পরিণত হয়, এটাই হলো পাতন, মানে আগের অবস্থা ফিরে আসে। এখানে ইম্পর্টেন্ট কথা হলো যে কোনো পদার্থ না, যে কোনো তরল পদার্থকে তাপ প্রয়োগ করলে বাষ্প, ওই বাষ্পটাকে আবার কি হলো তাপ অপসারণ করলে আগের জায়গায় ফিরে আসা বলে পাতন। লাস্ট একটা বা শীতলীকরণ মাধ্যমে বলি ভালো হয়, যে কোনো তরল পদার্থকে তাপ প্রয়োগ করলে বাষ্প, এবং ওটাকে আবার শীতলীকরণের মাধ্যমে তার আগের অবস্থা ফিরে আসাকে বলে পাতন। এখন ঊর্ধ্বপতন খুব খেয়াল করবেন, কঠিন, তরল আর গ্যাসীয়, কঠিন, তরল আর গ্যাসীয়। দেখেন কঠিন পদার্থ তাপ দিবেন তরল, তরল তাপ দিবেন গ্যাসীয়, কঠিন তাপ দিবেন তরল, তরল তাপ দিবেন গ্যাসীয়। তাহলে আপনি চাচ্ছেন হলো ঊর্ধ্বপতন। ঘটনা কি হলো? তাহলে নর্মালি যদি কঠিন পদার্থ তাপ দেন তাহলে তরল, তাহলে কঠিন পদার্থ তাপ দিলে তরল হবে, স্বাভাবিক কথা, তখন তাকে কি হয়? গলন। আর যে তাপমাত্রা গলবে সেটা গলনাঙ্ক। তাহলে এবার ঘটনা কি হলো, আমি কঠিন পদার্থ তাপ দিব, তরল হবে না, সরাসরি উড়ে যাবে, গ্যাসই হবে, তাই হলো ঊর্ধ্বপতন। যেমন কর্পূর, আয়োডিন, ন্যাপথলিন, যেসব কঠিন পদার্থকে তাপ দিলে সরাসরি উড়ে যায়, আপনি যদি না বুঝেন হবে না। কঠিন পদার্থ তাপ দিলে তরল বা তরল সে হবে না, সরাসরি উড়ে যাবে, এটা হলো ঊর্ধ্বপতন। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের লাস্ট একটা টপিকস বলে দিয়ে, আমাদের গ্রাফটা বলে দিয়ে আমাদের ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ। ওকে, যেমন এখানে আমরা বরফের তাপ প্রদানের একটা চিত্র প্রায় পরীক্ষাতে আসে। এই জায়গাটা অনেকে বুঝেন না, আমি জাস্ট এখানে কিছু মানটা দিয়ে দিলাম, -20 পর্যন্ত, এখানে -20, পরে হলো 0 ডিগ্রি, পরে হলো 20, 40, 20, পরে হলো 40, আমি একটু গ্যাপ দিয়ে দিলাম, পরে এখানে দিলাম 100। এই জায়গাটা হলো 20, 0 পর্যন্ত নর্মাল থাকবে, এখান থেকে এ হবে, পরে বি হবে, এটা এ, পরে বি,
আর এখানে উঠবে 100 উঠবে সি। দেখেন এই জায়গাটা কিন্তু অনেকে বুঝেন না, এটা হলো পানি, হলো বরফ। দেখেন এই গ্রাফটা কিন্তু অনেকে বুঝেন না, অনেকে না বুঝে লেখেন মনে করেন হয়ে গেছে। দেখেন কত কথা বিষয় আছে। প্রথম দেখেন এখানে ছিল বরফ, পরে পানি হয়েছে, এর আয়তনটা কিন্তু বাড়ছে। দেখেন আয়তনটা বাড়তে হবে, কিন্তু আয়তনও কিন্তু বাড়াইতে হবে। আপনি ছোট করে ছবি আঁকছেন, মান সমান দিচ্ছেন না, হবে না, কিন্তু আপনার আয়তনটা বাড়াইতে হবে। দেখেন এই যে এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা বরফ ছিল, তাপ দিচ্ছেন। ওখানে তাপটা একটু বলে দেন দিই। এদিকে তাপ শোষণ বা সময়, এটা মাত্রা সময় বলে দিলাম, জাস্ট সময়টা। আর তাপ শোষণ, এখানে তাপ শোষণ, এখানে তাপ বৃদ্ধি। দেখেন এখানে কি হচ্ছে, বরফ ছিল, বরফ কঠিন পদার্থ, তাহলে এখানে আয়তন কমেছিল, তরল হয়ে গেছে, আয়তন বেড়ে গেছে। এখানে বাষ্প লিখলাম না, খেয়াল করেন। এখানে কঠিন পদার্থ ছিল এই বরফ, তাকে এই যে 0 ডিগ্রি থেকে এসে গলা শুরু করছে, এই গলা শুরু করছে, এই গলছে, এই জায়গাটা গলছে, এই ফুটছে, গলছে ফুটছে, দুই জায়গা চলমান। এই বরফ কিন্তু এই যে এখানে 0 ডিগ্রি যেখানে আছে গলতেছে, 100 গিয়ে বাষ্প হচ্ছে, আর এই 0 থেকে এই পর্যন্ত সেটা পানি হচ্ছে। প্রকৃতি একবারে পানি হয়নি, ঠিক আছে। এবার এই জায়গাটা, যে জায়গাটা গলছে ফুটছে, এবি হলো, এবি হলো বরফ গলনাঙ্কের রেখা, বরফ গলনাঙ্ক, কারণ এই তাপমাত্রা সে গলছে 0 ডিগ্রিতে। এবি জায়গা কি মানে কি, 0 ডিগ্রি তাপমাত্রা সে প্রথমেই গলা শুরু করছে, প্রথমে সে গলা শুরু করছে, এই বলে এবি রেখা কি বলে, বরফ গলনাঙ্কের রেখা। আর এই যে C100, এই যে মানে এখানে সিডি দিলাম, এই যে সিডি, এটা হলো, এটা পানির, বরফের না কিন্তু পানির, কার এখানে পানির স্ফুটনাঙ্ক রেখা, এটা হলো বরফের গলনাঙ্ক রেখা। দেখেন স্টুডেন্টরা না বুঝে অনেক কথা লিখে ফেলে, পুরো জিরো হয়ে যায়। এবি হলো বরফের যে জায়গাটা স্ট্রেট, এই জায়গাটা এবি হলো বরফের গলনাঙ্কের রেখা, আর এই সিডি হলো পানির স্ফুটনাঙ্ক রেখা, অর্থাৎ ওইখানে সে ফোটা শুরু করছে। এই হলো আমাদের এই গ্রাফের চিত্রগুলো, খেয়াল করে লিখবেন, ব্যাখ্যাটা নিজের মতো করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ ক্লাস, মতো ক্লাস, আল্লাহ হাফিজ।